স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। গেল জানুয়ারিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের দারিদ্র্য মানচিত্র প্রকাশ করেছে। এই বছরের জরিপ অনুযায়ী দারিদ্র্য সূচকে সবচেয়ে গরিব জেলা যেমন অনেক উন্নত হিসেবে দেখানো হয়েছে, তেমনি কম গরিব জেলাগুলো বেশি গরিব হিসেবে দেখানো হয়েছে। সবশেষ প্রকাশিত এই পরিসংখ্যানের গ্রহণযোগ্যতা নিয়ে তাই জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। কুড়িগ্রাম জেলায় কয়েক বছর আগে ৭১% মানুষ গরিব ছিল। দারিদ্র্য দূরীকরণের কোনো কারণ ছাড়াই সেই জেলার মানুষ ৩১% গরিব কিভাবে হলো, এমন প্রশ্ন উঠেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত দারিদ্র্য মানচিত্র নিয়ে আজকের আলোচনায় বিষয় দারিদ্র্য জেলাগুলোতে বরাদ্দ ছাড়াই দারিদ্র্য সীমা দূরীকরণ কিভাবে। এ নিয়ে আলোচনায় আমাদের সাথে রংপুর থেকে যুক্ত আছেন গবেষক ও কলামনিস্ট অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ এবং মাদারীপুর থেকে আছেন সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। আমি প্রথমে রংপুরে যেতে চাই। অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, আপনার কাছে প্রথম প্রশ্ন রাখতে চাই। সাধারণভাবে বাংলাদেশে আমরা যেটা দেখি, বাংলাদেশের গড় চিত্র যেটা, যে নদী ভাঙন এলাকা, উপকূলে অঞ্চল বা চর হাওর অঞ্চলে দরিদ্র মানুষের সংখ্যা বেশি, সেই চিত্রটা পাল্টেছে কিনা, আর যদি না পাল্টায় তাহলে বিবিএস এর যে জরিপ দারিদ্র মানচিত্র এটা কি প্রমাণ করছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আসলে আমাদের যে দারিদ্র মানচিত্রটা প্রকাশ করা হয়েছে, এই দারিদ্র মানচিত্র নিয়ে কথা উঠবার যথেষ্ট কারণ আছে। দেখুন, আপনি যেই প্রশ্ন করেছেন যে নদীবর্তী এলাকায় কোনো পরিবর্তন হয়েছে কিনা, আমি আপনাকে মোটা দাগে বলি, রংপুর অঞ্চলে 5টা জেলা সবচেয়ে গরিব ছিল বাংলাদেশে। তার প্রধানতম কারণ হচ্ছে এই অঞ্চলে নদী ভাঙ্গন। যে সমস্ত জেলায় নদী ভাঙ্গন সেগুলো জেলা গরিব। আবার ধরুন যে সারা দেশে যে কম বরাদ্দ হয়, সেই বরাদ্দটা দেওয়া হয় হচ্ছে রংপুর অঞ্চলে। আমি আপনাকে 2018-19 এবং 19-20 দু বছরের যদি আমি বার্ষিক উন্নয়ন কর্মসূচির হিসেব দেই, যেমন 2018-19-এ 1,76,600 কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় করা হয়েছে। এবং এই ব্যয়টা করা হয়েছে কিন্তু যে 10টা মেগা প্রকল্প আছে এগুলো ছাড়াই। তাহলে ওগুলো যদি বাদ দেই, তাতে করে রংপুর বিভাগের জন্য বরাদ্দ ছিল 0.98%। অর্থাৎ রংপুর বিভাগে 2 কোটি মানুষের জন্য বরাদ্দ ছিল 1% কম। অথচ বাংলাদেশে 8 ভাগের 1 ভাগ মানুষ রংপুর বিভাগে বাস করে। আপনি যদি অন্যদিকে দেখেন, সেটা হচ্ছে যে গোপালগঞ্জে বরাদ্দ দেওয়া হয়েছিল 5%। তো এই বৈষম্য ছিল। আবার 19-20 যে অর্থ বছর, সেখানেও কিন্তু বরাদ্দ 1% কম। আবার যদি মেগা প্রকল্পগুলো ধরা হয়, তাহলে রংপুরের জন্য বরাদ্দ 2 বছরই আমরা বলি 0.5%, অর্থাৎ 0.50%-ও কম। এখন কিভাবে এটা কি হয়েছে সেটা বলি। দেখুন, মাঝখানে একটা কোভিডের কাল গেছে। এই কোভিডের কালে কারা বেকার হয়েছে, কারা চাকরি হারিয়েছে, ধরুন পোশাক কারখানার লোক বলি, বা আমাদের এখানকার যে শ্রমিকরা আছে ঢাকায় গিয়ে কাজ করে, তারা কিন্তু অনেকে ফিরে এসেছে। এই অঞ্চলে আপনি জানেন যে রংপুর বিভাগে ছিটমহল বিনিময় হয়েছে। সেই ছিটমহল বিনিময়ে প্রায় 250,000 মানুষ, যারা কিন্তু এখানে ধরুন 250,000 মানুষ এখানে যুক্ত হয়েছে নতুন করে। এই 250,000 মানুষ যে যুক্ত হলো, এই যুক্ত হওয়া মানুষের কারণে এখানে কিন্তু গরিব মানুষ আরও বেড়েছে। আপনাকে আরও একটু সুনির্দিষ্ট করে বলি, সেটা হলো যে আমাদের এখানে যে নদীর ভাঙন, আপনাকে আরেকটা পরিসংখ্যান দিই। তিস্তার 2 পারে, শুধু তিস্তার 2 পারে প্রতি বছর 50,000-এর বেশি মানুষ গৃহহীন হয়। আমি একটা জায়গার কথা বলি, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসামে, ওখানেই ধরুন মানুষ হাজার হাজার মানুষ, ওখানেই প্রায় 3,000 মানুষ ওখান থেকেই ধরুন যে বাড়িঘর হারিয়েছে। তো এরকম বাস্তবতায় কুড়িগ্রামে 31% মানুষে নেমে এসেছে 71% মানুষ। আবার যদি আমি মাদারীপুরের কথা বলি, ওখানেও ধরুন নদীর ব্যাপার আছে, কিন্তু ওখানে যারা অর্থ উপার্জন করে তারা কিন্তু কোনো কারণে গরিব হয়ে যায়নি।
প্রায় 3% মানুষ থেকে সেখানে গরিব হয়েছে 54% মানুষ গরিব। হ্যাঁ, মাদারীপুরের 51% মানুষজনই মানে মানুষ যদি- অস্বীকার করছে এই পরিসংখ্যান। তারা বলছে যে বেশিরভাগ মানুষই দেশের বাইরে থাকে। জি, ডক্টর তুহিন ওয়াদুদ, আপনার কাছ থেকে আরো শুনবো। আমি একটু মাদারীপুর থেকে ঘুরে আসতে চাই, খান মোহাম্মদ শহীদ আপনার কাছে আসতে চাই একটু। আপনার কাছে একই ব্যাপারে জানতে চাই যে পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্য মানচিত্র নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা থেকে বক্তব্য দেওয়া হচ্ছে, কথা বলা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে। আপনার কাছে জানতে চাই যে কেন এই অবিশ্বাসটা? ধন্যবাদ। আসলে এই পরিসংখ্যান নিয়ে শুধু অবিশ্বাসী শুধু নয়, একটা বিস্ময়কর মনে হয় যে আমাদের মাদারীপুরের গত 2016-তে কিংবা তারও আগের যে পরিসংখ্যান ছিল, যে অবস্থান ছিল, সেটা হচ্ছে ঊর্ধ্বতম দিক থেকে তৃতীয়। অর্থাৎ সেই ক্ষেত্রে বাংলাদেশের ধনী জেলা যেগুলি আছে তার মধ্যে অন্যতম একটা মাদারীপুর। সেই জায়গায় একেবারে দরিদ্রতম, একেবারে সর্বনিম্ন স্তরে কিভাবে নেমে আসলো, এটার মানে এইটার পরিসংখ্যানের ডেটা কি, কিসের বেসিসে করা হলো, এর এর উপাত্ত কি, এই জিনিসগুলি আমাদের কাছে বিস্ময়কর মনে হয়। শুধু আমাদের সুশীল সমাজের কাছেই নয়, সাধারণ মানুষের কাছেও যখন আমাদের সাথে আলাপ করে, সাধারণ মানুষ যখন জিজ্ঞেস করে, অথবা আমরা সাধারণ মানুষের সাথে কথা বলি, তখন তারাও বলে যে এটা কিভাবে সম্ভব, এটা সম্ভব না, এই পরিসংখ্যান সঠিক না। তারা হাসে, কেউ কেউ এটা বিস্ময়কর মনে করে। সুতরাং সর্বসাকুল্যে আমি মনে করি যে এই যে সাধারণ মানুষ কিংবা আমরা মাদারীপুরবাসী যারা আছি, তাদের এইটা মনে করার কোনো কারণ নাই। কারণ এই 8-9 বছরে, এই 10 বছরে আমাদের আর্থসামাজিক অবস্থার ব্যাপক কোনো পরিবর্তন, নিম্নগামী পরিবর্তন হয়েছে এমন কোনো লক্ষণ আমরা দেখি না। আপনি যেটা একটু বলতেছিলেন যে মাদারীপুর হচ্ছে সেই রকম একটা অঞ্চল, শরীয়তপুরে সেটার কিছুটা আছে। এখানে একটা বিশাল জনগোষ্ঠী বিদেশে অবস্থান করে, সেই কারণে এই বিদেশ থেকে রেমিটেন্স পাওয়া কিংবা বিদেশের অবস্থানকারী পরিবারগুলো এখানে বসবাস করে, এটা একটা বড় কারণ। এখানের আর্থিক অবস্থা, আর্থিকভাবে পরিবার সমূহের সচ্ছলতা, সবকিছু এখানে, এটা একটা বড় কারণ। দ্বিতীয় যে এই নদী ভাঙনের কথা একসময় বলা হতো, আড়িয়াল খাঁ আমাদের সবচেয়ে কাছের এবং বড় নদীর পরে দ্বিতীয় নদী, কিন্তু সেই ক্ষেত্রে আড়িয়াল খাঁর বেশ কয়েক বছর যাবত আড়িয়াল খাঁর কোনো ভাঙন নাই, ক্ষুদ্র ক্ষুদ্র ভাঙন। সেই ক্ষুদ্র ক্ষুদ্র ভাঙন প্রতি বর্ষায় প্রতি এলাকায় থাকে। ওই কুড়িগ্রামের মতো কিংবা উত্তরবঙ্গের মতো বড় ধরনের কোনো ভাঙন আমাদের এখানে নাই। সুতরাং আমি এবং আমরা এমন কোনো কারণ দেখি না যেই কারণে আমরা বলতে পারি যে মাদারীপুর জরিপে সর্বনিম্ন কেন হলো, কিভাবে হলো, তার উপাত্ত কোথায়, এটা থেকে আমাদের কাছে বোধগম্য নয়। জি, আর একটু আমরা আরো আলোচনা করব। খান মোহাম্মদ শহীদ, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে এসে আমরা বাকি আলোচনা করব। আপনারা থাকুন আমাদের সাথে। মানচিত্রকে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি দরিদ্র জেলাগুলোতে বরাদ্দ ছাড়াই দারিদ্র সীমা দূরীকরণ কিভাবে, এই প্রসঙ্গে আমাদের সাথে রংপুর থেকে যুক্ত আছেন গবেষক ও কলামনিস্ট অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, এবং মাদারীপুর থেকে আছেন সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি মানচিত্রে। আবার শুরুতে আবারও রংপুরে যেতে চাই। অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, আপনার কাছে জানতে চাই যে পরিসংখ্যানের মাধ্যমে দেশের সত্যিকার চিত্রটা কি, সেটা যদি পাওয়া না যায় ঠিকঠাকভাবে, তাহলে সরকারের জন্য, সরকার যদি চায়ও, উন্নয়ন করা সম্ভব কি না, একটা প্রশ্ন। আরেকটা হলো যে বেসরকারি সংস্থা যারা আছে তারাও তো এগুলো দেখে, মানে তারা যে কাজ করবে তারা মিসগাইডেড হবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে একটা পরিসংখ্যান দেশের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, 2011 সালে যে দারিদ্র মানচিত্রটা প্রকাশ করা হলো, সেটি করা হয়েছিল বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। 2016 সালে যেটা প্রকাশ করা হলো, প্রকাশ করতে একটু বিলম্ব হয়, 1-8 বছর পিছিয়ে যায়। সেটাতে আমরা দেখছি যে বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো করেছে। এবার সম্ভবত এরা নিজেরাই শুধু এই কাজ করেছে। এখানে একটা বিষয়, আমাদের এই ধারণাটা অমূলক হলে ভালো। আমরা মনে করি যে রংপুর অঞ্চলে যেহেতু দীর্ঘদিন ধরে বৈষম্য, অন্যদিকে সরকার কোনো কাজ এখানে করে না,
এবং যে সরকার চলে গেছে এই সরকার কোনো কাজ এখানে করতেও চায় না। ফলে কাগজে এই জায়গাটাকে উন্নত দেখিয়ে তারা আসলে অন্যদিকে মনোযোগ দিতে চায়, এই একটা অভিপ্রায় তাদের থাকতে পারে। এখন আমাদের তো নানান রকমের সংস্কারের বাস্তবতা তৈরি হয়েছে। আমরা মনে করি যে এই যে পরিসংখ্যান হয়েছে, এই পরিসংখ্যান ধরে সরকার কাজ করলে বিভ্রান্ত হবে, এতে করে সারা দেশে যে ন্যায় প্রতিষ্ঠা সেটা হবে না। হয়তো আরেকবার দেখা যাবে যে যখন আমরা বস্তুনিষ্ঠভাবে একটা পরিসংখ্যান খুঁজতে যাব তখন হয়তো দেখব যে 2016 সালে যে পরিসংখ্যান হয়েছিল সেই পরিসংখ্যানে বাংলাদেশের সবচেয়ে গরিব উপজেলা ছিল চররাজীবপুর, এটা কুড়িগ্রামে, আর সবচেয়ে ধনী উপজেলা ছিল হচ্ছে থানা ছিল হচ্ছে গুলশান। এই দুইয়ের পার্থক্য ছিল 200 গুণ বৈষম্য হয়েছিল। তো এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি, বিশেষ করে 1971 সালের যেই মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের যেগুলো সূচক আছে সেই সূচকের কিন্তু একটা অন্যতম সূচক ছিল হচ্ছে বৈষম্য দূরীকরণ। কিন্তু আমরা দেখেছি অর্ধশত বছর পেরিয়ে গেলেও সেই বৈষম্য দূরীকরণের কোথাও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমি একটুখানি এমনি বলে রাখি যে বৈষম্যগুলো কী রকম। ধরুন কুমিল্লা সিটি কর্পোরেশন হয়েছে রংপুরের পরে, রংপুরের চেয়ে কয়েকশো গুণ বরাদ্দ বেশি হলো মানে কুমিল্লায়। বাংলাদেশে ধরুন একটা সিটি কর্পোরেশন পরিচালনা করবার জন্য মাত্র 17 কোটি টাকা দেওয়া হয়েছিল। বাংলাদেশে এত বিশ্ববিদ্যালয় আছে, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য 1 লাখ টাকা দেওয়া হয়েছিল। এরকম করে যদি আমি ধরে ধরে বলি, ধরুন সারা দেশে অনেকগুলো মেগা প্রকল্প হচ্ছে, রংপুর বিভাগে একটাও মেগা প্রকল্প নেই। ধরুন সারা দেশে অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল আছে, এখানে ঘোষণা দেওয়া আছে অনেক, কিন্তু দেখবেন একটাও হয় নাই। আমি যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলি, রংপুর কুড়িগ্রামের মানুষ ঢাকা যায় কি করে জানেন? একটা বৃত্ত আঁকবেন, বৃত্ত আঁকার পর সেই বিন্দুর এক জায়গা থেকে রেখা টানবেন, রেখা টেনে অর্ধবৃত্ত ঘুরে আপনাকে যেতে হবে হচ্ছে ঢাকা। অর্থাৎ এই ব্রিটিশ আমল বা এই আরও আগে যে ব্রিটিশ আমলে যে রেলপথ তৈরি হয়েছিল কলকাতা যাওয়ার জন্য, এই ইন্ডিয়া থেকে কলকাতা যাওয়ার জন্য, সেই কলকাতায় যে রেল লাইন তৈরি হয়েছে সেই রেল লাইন ধরে জয়পুরহাট, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এগুলো ঘুরে যেতে হয় ঢাকা। এর চেয়ে হাস্যকর আর প্রহসনমূলক বঞ্চনা আর কোথাও হতে পারে না। অসংখ্য ধন্যবাদ। আমি যদি সময় পাই আপনার কাছে আবার আসবো। একটু মাদারীপুরে যেতে চাই, খান মোহাম্মদ শহীদ আপনার কাছে আসতে চাই। এই যে মানচিত্র মানে দারিদ্র মানচিত্র যেটা, সেটার মাধ্যমে দেশের জেলা উপজেলা পর্যায়ে দারিদ্র পরিস্থিতির একটা বিস্তারিত চিত্র পাওয়া যাওয়ার কথা। নীতি নির্ধারকদের উন্নয়ন প্রকল্প এবং সামাজিক কর্মসূচি নিতে তাদের সুবিধা হবার কথা। বাস্তবে আসলে কি হবে? আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় যে বৈষম্য যদি দূর করা, বৈষম্য বিরোধী ব্যাপারটা তো সব জায়গায় থাকা উচিত, এবং বৈষম্য বিরোধিতার জন্যই মূলত আমাদের স্বাধীনতা। আমরা মনে করি যে রাষ্ট্রের সব এলাকার সমভাবে উন্নয়ন হোক, কিন্তু এই জরিপের মাধ্যমে যদি দেখা যায় যে কোনো জায়গায় দরিদ্রতম এলাকা, সঙ্গত কারণেই সেই পরিসংখ্যানকে যদি সঠিক ধরা হয় তখন সেই সব জায়গায় একটু বিশেষ দৃষ্টি দেওয়া হয়। এখন মাদারীপুরের যেহেতু আমরা নিজেরাই মনে করতেছি না যে এটা দরিদ্রতম একটা জায়গা, সেই ক্ষেত্রে বিশেষ দৃষ্টিভঙ্গি রাখার বিশেষ কোনো কারণ, আমি মাদারীপুরবাসী হওয়া সত্ত্বেও আমি মনে করি সেরকম বিশেষ কোনো কারণ নাই। কারণ আমরা বাংলাদেশি হিসাবে সমস্ত জায়গায় সরকারের উন্নয়নের হাত, সরকারের বরাদ্দের হাত সুষমভাবে বণ্টিত হোক, এটি আমরা চাই। এই ধরনের বৈষম্যমূলক অবস্থার প্রেক্ষিতে যদি পরিসংখ্যান নিজেই যদি বৈষম্যের একটা হাতিয়ার হয়, তখন তো সরকার কিভাবে কি করবে আমার ঠিক জানা নেই। উন্নয়ন সংস্থাগুলি যেগুলি আছে সেগুলি তো সাধারণত এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে অনেক পরিকল্পনা করে থাকে, বড় বড় প্রকল্প নেওয়া হয়, সিদ্ধান্ত নেওয়া হয়। পরিসংখ্যানটা যদি সঠিক না হয় তাহলে সরকারের দৃষ্টিভঙ্গিও সঠিক হওয়ার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বৈষম্য হবে এবং বেসরকারি সংস্থাগুলো সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। আমরা ওইভাবে আশাবাঞ্জক হতে চাই না যে একটা অশুদ্ধ পরিসংখ্যানের মাধ্যমে আমাদের বরাদ্দ অনেক বেড়ে যাক। আমরা বিশ্বাস করি, মনে করি যেখানে বরাদ্দের বেশি প্রয়োজন সেখানে বরাদ্দটা হোক। অসংখ্য ধন্যবাদ খান মোহাম্মদ শহীদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর তুহিন
ওয়াদুদ আপনাদেরকে আজকে মানচিত্রে যোগ দেবার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির